আজ একটা নয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের জন্য থাকছে দুটো সত্যি চমকে যাওয়ার মতো ঘটনা, যার মধ্যে একটি ঘটনা হলো অদ্ভুতভাবে স্বপ্ন সত্যি হওয়ার মতো, আর একটা ঘটনা হলো প্রেতাত্মার ভয়ঙ্কর রকমের প্রভাবের ঘটনা। দুটো ঘটনাই কিন্তু ভীষণ রকমভাবে ভালো। তো প্রথমে আমি যে ঘটনাটা আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা আমাকে ৭৫ বছর বয়সী বুলু পাল লিখে পাঠিয়েছেন, এবং ওনাকে আমি প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। উনি ওনার সময়ের মধ্য থেকেও সময় বার করে পুরো ঘটনাটা লিখে ছবি তুলে উনি পাঠিয়েছেন। তো প্রথমে আমি ওই মাসিমার ঘটনাটা বলবো এবং তারপরে চলে যাব একটা ভয়ঙ্কর আত্মার ঘটনায়। তো বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, থাকুন আমাদের এই চ্যানেলের সাথে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই বলে থাকি, তাই আমার মনে এই ঘটনাগুলো আরও 5টা মানুষ যদি শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন এবং অনেক বেশি সাবধান হতে পারবে। আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো মাধ্যমে শেয়ার করতে পারেন, কোনো অসুবিধে নেই। মূল ঘটনায় যাওয়ার আগে আর একটা রিকোয়েস্ট করব, সেটা হলো আপনারা যারা যারা ঘটনা পাঠাচ্ছেন, ঘটনা পাঠানোর আগে একটু খেয়াল রাখবেন যে সেই ঘটনাগুলো যেন প্রচারযোগ্য হয় এবং সেটা ছোট থেকে বড় সবাই যেন শুনতে পারে। এমন কোনো ঘটনা পাঠাবেন না যে ঘটনাটা খুবই বিদ্বেষমূলক বা খুবই ধ্বংসাত্মক। আমরা আমাদের চ্যানেলে এই ধরনের কোনো ঘটনা প্রচার করি না। আপনারা বহুদিন থেকে আমাদেরকে বলে এসেছিলেন যে আমেরিকায় আমরা যেখানে থাকি তার রাস্তাঘাট, তার আশেপাশের বাড়িঘর কীরকম, সেখানে দোকানপাট কীরকম, সেখানে কী কী জিনিস পাওয়া যায় সেগুলো দেখাতে। তো সেগুলো তো ভূত ভগবান চ্যানেলের মাধ্যমে দেখানো সম্ভব নয়। তাই আমাদের ভূত ভগবান চ্যানেলের তরফ থেকে একটা নতুন নিবেদন, সেটা হলো আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল, দ্য বংশপাল। এই চ্যানেলে আমরা আমেরিকায় যেখানে থাকি তার আশেপাশে রাস্তাঘাট, বাড়ি ঘর, তারপর এখানকার বাজার দোকানে কীরকম কী পাওয়া যায়, এখানকার ট্রান্সপোর্ট কীরকম হয়, এই সমস্ত কিছু আমি ওই চ্যানেলে তুলে ধরছি। তো সেই নতুন চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এবারে আমি চলে যাচ্ছি সরাসরি আজকের প্রথম ঘটনায়, যেই ঘটনাটা এই মাসিমা পাঠিয়েছেন। তো মূল ঘটনাটা বলার আগে আমি ঘটনা সম্পর্কিত কয়েকটা কথা বলে নিই, তাহলে আপনাদেরও ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, ওনারও আমারও বোঝাতে সুবিধা হবে। এই মাসিমা এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন এবং সেই ঘটনাটা 209 এপিসোডে কিন্তু প্রচার হয়েছিল। তো উনি ইমেলে জানিয়েছেন যে উনি আমাদের চ্যানেলের সমস্ত ঘটনাই শোনেন এবং ওনার খুব ভালো লাগে। এবং আজ উনি যে ঘটনাগুলো পাঠিয়েছেন, বেশ কয়েকটা ছোট ছোট ঘটনা, সেই ঘটনাগুলোর মধ্যে মেন ঘটনা হচ্ছে যে উনি অনেক সময়ই ঘুমের মধ্যে এমন কিছু স্বপ্নে দেখতেন যে জিনিসগুলো কিন্তু বাস্তবের ক্ষেত্রেও কোথাও না কোথাও একটা তার সংযোগ থাকতো খুব অদ্ভুতভাবেই। সেটা যখন আমি ঘটনাগুলো একটার পর একটা বলবো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো উনি প্রথম যেটা বলেছেন, ওনার জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে নিউ দিল্লিতে। তো ওখানে উনি স্কুল কলেজ অবধি পড়াশুনো করেন এবং স্কুল কলেজ অবধি পড়াশুনো করার পরে ওনার বিয়ে হয়ে যায়, ঠিক আছে। এবং বিয়ে হয়ে যাওয়ার পরে উনি কিন্তু রাউরকেল্লাতে থাকতেন, কারণ ওনার যিনি হাজবেন্ড ছিলেন উনি রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে জব করতেন। তো সেই সূত্রেই ওনার ওখানে থাকা হতো। তো এরপরে উনি ওনার জীবনের বেশ কিছু ঘটনা বলেছেন। তো আমি আপনাদেরকে প্রথমেই শুরুতে বললাম যে স্বপ্ন, দেখুন স্বপ্ন তো আমরা সব মানুষই দেখি কম বেশি। তো ওনার জীবনের ক্ষেত্রে এই স্বপ্নের কিন্তু একটা বিশেষ ভূমিকা ছিল। তো সেই ভূমিকাটা কীরকম ছিল সেটা হলো, ছোট থেকেই উনি বেশ কিছু স্বপ্ন দেখতেন। এবার এই যে উনি স্বপ্নগুলো দেখতেন, তো উনি খেয়াল করতেন যে উনি হয়তো আগের দিন কোনো একটা স্বপ্ন দেখলেন, স্বপ্নে কিছু একটা হয়তো দেখলেন,
পরের দিন হয়তো দেখা যেত যে সেটা কোনো না কোনোভাবে বা কোনো না কোনো ফর্মে সেটাই ঘটে যেত। মানে যেমন উনি উদাহরণ হিসেবে দিয়েছেন যে উনি হয়তো স্বপ্নে দেখেছেন যে ওনার স্কুলে ওনার স্কেল, যে বাচ্চাদের যে স্কেল থাকে, সেই স্কেলটা ওনার ভেঙে গেছে। এবার এটা উনি স্বপ্নে দেখলেন। এবার পরের দিন যখন উনি স্কুলে যেতেন, উনি দেখতেন যে স্কুলে গিয়ে হয়তো দেখা যাবে যে ওনার যে পাশে যে বান্ধবী বসে রয়েছে তার হয়তো স্কেলটা ভেঙে গেল। এবার ছোটবেলায় এই যে স্বপ্নের যে আরও যে কত বিষয় থাকে সেগুলো নিয়ে তো ছোটবেলায় তো সবাই অতটা মানে মাথা ঘামায় না, ভাবে যে ঠিক আছে হয়তো কোইন্সিডেন্স, বা অনেক সময় বাচ্চারা নিজেরাও স্বপ্ন দেখে সকালবেলা ভুলে যায়। তো এই রকম ছোট ছোট স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নটা পরের দিন অদ্ভুতভাবে রিয়েলিস্টিক হয়ে যাওয়া, এগুলো কিন্তু ওনার জীবনে ছোট থেকেই ঘটতে থাকে। তো যাই হোক, এভাবেই আস্তে আস্তে উনি বড় হলেন। তো উনি যেটা লিখেছেন যে 1972 সালে ওনার বিয়ে হয়। এবারে 1972-এ যখন ওনার বিয়ে হয়, তো বিয়ের পরে উনি ওনার হাজব্যান্ডের সাথে রাউরকেল্লা শিফট করে যান। কারণ আমি বললাম যে ওনার হাজব্যান্ড রাউরকেল্লা স্টিল প্ল্যান্টে জব করতেন। তো এবার ওই সময় 1972-এর সময় রাউরকেল্লা শহরটা কিন্তু এখনকার মতো এত জমজমাট ছিল না, তো বেশ একটু ফাঁকা ফাঁকা ছিল। এবার ওনার হাজব্যান্ডের মানে ওখানে জব ছিল, তো সেখানে ওই অফিসের জন্য বিভিন্ন বাস টাস চলতো। তো ওই জায়গাটায় মানে মানে ওই ডিউটি করার জন্য স্টাফেদের ওই বাস টাস ছাড়া কিন্তু খুব একটা রাস্তায় কিন্তু আর কোনো যানবাহন ছিল না। এবার ফাঁকা ফাঁকা জায়গা, এবার একা একা ভালোও লাগে না। তো অনেক সময় কি হতো যে ওনার হাজব্যান্ড হয়তো অফিস থেকে ফিরতেন, তো সন্ধেবেলা উনি এবং ওনার হাজব্যান্ড দুজনে মিলে হয়তো মেন রোডটা একটু হাঁটাহাঁটি করতেন। কি করবে, আশেপাশে কিছু নেই, কোথাও যাওয়ার মতো জায়গাও নেই, তো এই রোডটাতেই হাঁটাহাঁটি করেন। তো উনি একদিন মানে হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখেন যে উনি এবং ওনার হাজবেন্ড, এই মাসিমা এবং ওনার হাজবেন্ড দুজনে হাঁটাহাঁটি করছেন, এবং একটা লোক সাইকেল করে এসে ওনার গলায় যে সোনার চেনটা আছে ওটাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। এটা উনি স্বপ্নে দেখেন। এবার উনি স্বপ্নে দেখেন, এবার স্বপ্নে দেখার পরে উনি তো একটু অবাক হয়ে যান যে হঠাৎ করে একটা এরকম স্বপ্ন দেখলাম। এবার যেহেতু ছোটবেলা থেকে অনেক সময় উনি এরকম অনেক স্বপ্ন দেখেছেন, তো উনি না ব্যাপারটা কতটা পাত্তা দেননি। তো উনি ওনার হাজবেন্ডকেও বলেছেন, তো হাজবেন্ডও শুনেছেন ওনার এই স্বপ্নের কথাটা। তো তখন ওরা দুজনে মিলে হাসাহাসি করছে, বলছে কি তুমি স্বপ্ন দেখেছো, এরকম করে আর কি দুজনে মিলে ব্যাপারটাকে খুব লাইটলি আর কি নিয়েছে, তো হাসাহাসি করছে। তো ঘটনাটা যখন উনি ওনার হাজবেন্ডকে বলেন, তো ওনার হাজবেন্ড বলছে, আচ্ছা তুমি তো এটা স্বপ্নে দেখেছো, তো তুমি স্বপ্নে তো দেখলে যে একটা সাইকেল করে লোক এসে তোমার গলায় সোনার চেনটা টান মারলো, তা আমি কি করছিলাম স্বপ্নে? তো তখন এই মাসিমা বলছে যে তখন উনি স্বপ্নে দেখেছেন যে ওনার হাজবেন্ড ওই যে লোকটার চেনটা ধরে টেনেছিল তাকে একটা ঘুষি মেরেছে, আর লোকটা সাইকেল থেকে পড়ে গেছে, এবং তারপরে এই মাসিমা এবং ওনার হাজবেন্ড দুজনে দৌড়তে দৌড়তে বাড়ি চলে এসছে। এবার এইরকম একটা স্বপ্ন দেখেছে। এবার জায়গাটায় খুব বেশি লোকজন নেই, মোটামুটি শান্তশিষ্ট পরিবেশ, ওখানে বেশ কিছুদিন ধরে আছে, এরকম কোনো ঘটনা কিন্তু ওখানে সে অর্থে ঘটেনি। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ঠিক এর কিছুদিন পরে খুবই আশ্চর্যজনকভাবে উনি যে স্বপ্নটা দেখেছিলেন, এরকমভাবে ওনার সোনার হার কেউ একজন ছিনতাই করে নিয়ে সাইকেল করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, এই স্বপ্নটা উনি ঠিক যেভাবে দেখেছিলেন ঠিক সেভাবেই কিন্তু ওনার গলা থেকে ওরকমই একজন সাইকেল করে এসে ওনার হারটা জাস্ট ছিনিয়ে নিয়ে চলে যায়। ভাবুন, যে জিনিসটা উনি স্বপ্নে বেশ কিছুদিন আগে দেখেছিলেন সেই জিনিসটা কিন্তু বাস্তবের ক্ষেত্রে একদম হুবহু মিলে গেল। তো ওনার তো প্রচণ্ড মন খারাপ, এবং উনি পরে মনে মনে ভাবছেন যে আমি এটা স্বপ্নেও দেখলাম, কিন্তু যদি আমি ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিতাম বা এটা নিয়ে যদি আমি একটু ভাবতাম, তাহলে হয়তো আমি অনেকটা সাবধান হয়ে যেতে পারতাম, হয়তো আমি চেনটা খুলে রাখতাম। এরকম কিন্তু একটা ব্যাপার ঘটে। স্বাভাবিকভাবেই বুঝতেই পারছেন যে একটু এরকমভাবে একটা সোনার চেন চলে যাওয়া ব্যাপারটা খুবই খারাপ বিষয়। তো স্বাভাবিকভাবে ওনার কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। আচ্ছা, এটা একটা ঘটনা গেল। এরপরে উনি আরেকটা এই বিষয়ের একটা ঘটনা উনি শেয়ার করেছেন। সেটা হচ্ছে যে এই যে উনি ওখানে থাকতেন, তো সেই সময় ওনার ওখানে একজন খুব ভালো বান্ধবী ছিল, মানে বান্ধবী তৈরি হয়েছিল, এবং যার সাথে ওনার মানে বন্ধুত্ব হয়েছিল, তো তিনি মানে দুজনে খুবই আর কি ভালো বান্ধবী, এবং ওই অন্যজন যিনি
তার কিন্তু একমাত্র এই বান্ধবী ছিল, আর কেউ কারোর সাথে সেভাবে কথাবার্তা হতো না। ওনার সাথে আর কি ওনার সংসারের সমস্ত কথাবার্তা দুই বান্ধবীর মধ্যে আর কি যেরকম হয় সমস্ত কিছু শেয়ার করা, এই সব কিছুই ছিল। আর ওই বান্ধবী কিন্তু এই মাসিমাকে প্রচণ্ড ভালোবাসতেন। যাই হোক, তো ওই বান্ধবীর যখন 40 বছর বয়স, উনি হঠাৎ করেই কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন। এবারে ওনার মানে ওই বান্ধবী অসুস্থ হয়েছে। এবার অসুস্থ হওয়ার পরে তার আর কি সমস্ত যা উনি শেয়ার করতেন ওনার মনের কথা, সেগুলো উনি শেয়ার করতে পারছেন না। এবার যেহেতু ওই বান্ধবী খুব অসুস্থ হয়ে পড়েন, সেই সময় আবার ওই বান্ধবীর যিনি হাজবেন্ড ছিলেন তিনি আবার এটা পছন্দ করতেন না যে ওই সময় তার বাড়িতে কেউ আসুক, কেউ গল্পগুজব করুক, এইসব উনি চাইতেন না। এবার বুঝতেই পারছেন যে বান্ধবী অসুস্থ, তার হাজবেন্ড চাইছে না সেই সময় বাইরে থেকে কোনো লোকজন আসুক। ফলে মানে কয়েকটা মাস এই বান্ধবীর সাথে কিন্তু ওনার সেবাতে কোনো যোগাযোগ ছিল না, কিন্তু জানতো যে অসুস্থ ছিল। এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে একদিন ভোর রাতেই মাসিমা স্বপ্নে দেখছেন যে ওনার যে সেই বান্ধবী মাসিমার মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে। এবার এই ঘুমের মধ্যে উনি স্বপ্নেটা দেখেছেন, তো উনি না দেখে ওনার মনে হঠাৎ করেই উনি বান্ধবীকে দেখেছেন, ওনার খুব ভালো লাগে, খুব খুশি হন এবং উনি না বান্ধবীকে জিজ্ঞেস করে, কি তুমি সুস্থ হয়ে গেছো? তো এটা এটা উনি স্বপ্নের মধ্যেই জিজ্ঞেস করেছেন। মানে এবং স্বপ্নে বেশ হাসি খুশি একটা সুন্দর মুখ নিয়ে কিন্তু ওই বান্ধবী দেখছে দাঁড়িয়ে রয়েছে। তো এটা দেখে ওনার খুবই ভালো লাগলো এবং যথারীতি সকালবেলা ওনার ঘুমটা ভেঙে যায় এই স্বপ্নটা দেখার পরে। এবং যেদিন উনি যেদিন ওই ভোর রাতে উনি স্বপ্নটা দেখলেন এবং পরে ওনার ঘুমটা ভাঙলো, ঠিক সেই সকালেই এই মাসিমা খবর পেলেন যে ওই যে বান্ধবী অসুস্থ ছিলেন যিনি দীর্ঘদিন, তিনি কিন্তু ওই ভোর রাতের ঠিক ওই সময় যে সময় এই মাসিমা স্বপ্নটা দেখেছিলেন সেই সময় উনি মারা গেছেন। এবং এটা জানার পরে উনি কিন্তু প্রচণ্ডভাবে শকড হন যে একজন বান্ধবী তিনি হঠাৎ করে মারা গেল এবং সেই যেই সময় মারা গেল, যেদিন মারা গেল সেদিনই উনি ভোর রাতে এরকম একটা স্বপ্ন দেখলেন যে ওনার মাথার কাছে এসেছিল। আর ওই বান্ধবী যেই মাসিমাকে খুব ভালোবাসতেন সেটা কিন্তু উনিও জানতেন। দেখুন আজকে এত বছর পরে উনি আমাদের চ্যানেলের মাধ্যমে সেই কথা ওনার আজও মনে রয়েছে। আজকে এই মাসিমার 75 বছর বয়স, তো কত বছর আগের কথা এটা। তো যাই হোক, উনি এটুকু বুঝতে পারলেন যে ওই বান্ধবী ওনাকে কতটা ভালোবাসতেন যে চলে যাওয়ার সময়ও কিন্তু তিনি একবার হলেও দেখা দিয়ে গেছে। যাই হোক, এবার উনি যেটা শেয়ার করেছে সেটা হচ্ছে ওনার বিয়ের আগে যখন উনি কলেজে পড়তেন সেই সময়ের একটা ঘটনা। তো এই যে ঘটনাটা এবার উনি শেয়ার করেছেন, এই ঘটনাটা কিন্তু আরেকটু বেশি অদ্ভুত, মানে এই ঘটনার মধ্যে একটা টুইস্ট আছে, সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। তো ওনার এক বান্ধবী ছিল, যে বান্ধবীর সাথে উনি ক্লাস 1 থেকে উনি বিএসসি পর্যন্ত একসঙ্গে পড়াশুনো করেছে, ঠিক আছে? কিন্তু মানে এই ক্লাস 1 থেকে বিএসসি অবধি পড়াশুনো করা, বন্ধুত্ব ছিল, সেটা সবই ঠিক ছিল। কিন্তু এর মাঝখানেও ওই বান্ধবী যে ছিল এই মাসিমা, তিনি মাঝে মধ্যে এমন কিছু কথাবার্তা বলতেন যেটা কিন্তু এই মাসিমার খুব একটা ভালো লাগতো না, উনি হার্ট হতেন। কিন্তু তবুও কখনোই মাসিমা, মানে হয় না যে হয়তো দুজন খুব ভালো বন্ধু, তার মধ্যে হয়তো একজন এমন কিছু কথা বলে বা এমন কিছু করে যেটা হয়তো অন্যজনের অতটা ভালো লাগে না, কিন্তু ভালো না লাগলেও সবসময় তো সেটা মুখের উপরে বলে দেওয়া যায় না। তো সেরকমই মাসিমার দিক থেকে ছিল যে উনি কোনোদিনই পাল্টা কিছু জবাব দেয়নি, তো যাতে বন্ধুত্বটা ঠিক থাকে, যাতে বন্ধুত্বটা নষ্ট না হয়ে যায় এই সব কিছু মাথায় রেখে। তো যাই হোক, এইবার এই বন্ধুত্বটা থাকলেও মানে মাসিমা যে মন থেকে খুব ওই বান্ধবীকে পছন্দ করতেন সেটা কিন্তু নয়। এবার দেখবেন বন্ধুদের মধ্যে অনেক সময় হয় যে এক বন্ধু আরেক বন্ধুকে তাদের বাড়িতে আসতে বলে, বা বলে যে তুই একদিন আমাদের বাড়ি আসিস বা আমি তোদের বাড়ি একদিন যাব, এরকম তো বন্ধুদের মধ্যে হয়েই থাকে। এবারে যেটা ঘটনাটা ঘটলো যে সেরকমই আর কি, খুব ক্যাজুয়ালি আর কি এই বান্ধবী মানে ওনাকে তার বাড়ি নিয়ে গেছিল। এবার একদিন ওই বান্ধবী ওনাকে বলে যে কাল কলেজ ফেরত তোদের আমি বাড়ি যাব। এবার ওই বান্ধবী যখন নিজে থেকেই বলেছে যে আমি তোদের বাড়ি যাব, তো উনি আর না করতে পারেনি, বলেছে ঠিক আছে আসবি, কোনো ব্যাপার না। এবার ওই যে বললাম যে বান্ধবীর কিছু কিছু কথা ওনার একদম ভালো লাগতো না,
তো সেই বিষয়টা ওনার মনে ছিল, তো সেই জন্য এই মাসিমা মুখের উপরে মানে মুখে উপর বললেও উনি কিন্তু মন থেকে চাইছিলেন যে ওই বান্ধবী যেন ওনার বাড়িতে না আসে। ঠিক আছে, যাই হোক, তো যেহেতু বান্ধবী নিজে থেকে আসবে বলেছে, তো এই মাসিমাও তার মাকে বলে রেখেছিলেন যে কাল কিন্তু এক বান্ধবী আমার আসবে বাড়িতে। এবারে পরের দিন উনি কলেজে গেছেন। কলেজে গিয়ে ওই বান্ধবী হঠাৎই একদিন, মানে ওই সময় আর কি, ওনাকে বলে যে তোকে একটা কথা বলবো, তুই কিছু যদি মনে না করিস, আমি তোকে একটা কথা বলবো। তো এই মাসিমা বলেছে হ্যাঁ বল না, আমি কিছু মনে করব না। তো তখন ওই বান্ধবী ওনাকে বলে যে কাল রাতে জানিস তো আমি একটা স্বপ্ন দেখেছি। তো মাসিমা বলছে কি স্বপ্ন? তো তখন উনি বলছেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, এবং স্বপ্নে যেটা দেখেছি তাতে দেখলাম যে তুই চাস না যে আমি তোদের বাড়িতে যাই, আমি এটা স্বপ্ন দেখেছি। তো আমি যেটা তোকে বললাম তুই কিছু মনে করিসনি তো? তো তখন উনি তো তখনকার মতো বিষয়টা সামনে নিলেন, কিন্তু উনি আকাশ থেকে পড়লেন এই মাসিমা, যে উনি যে মন থেকে চাইছিলেন না যে তার এই বান্ধবী ওনার বাড়িতে আসুক, সেই বিষয়টা কি করে তার বান্ধবী তার স্বপ্নের মাধ্যমে জানলো। এই বিষয়টা আজও ওনার মনের মধ্যে একটা রহস্যের মতো হয়ে রয়েছে। তো যাই হোক, এটাও একটা ঘটনা। তো তারপরে ওই বান্ধবী ওই সময় ওনাদের নির্দিষ্ট দিনেই ওনার বাড়ি আসে, মাসিমার বাড়িতে আসে, এবং আরও সবাই মিলে খুব আনন্দ করে দিনটা কাটায়। কিন্তু মাঝখানে ওই যে বান্ধবী বললো যে আমি স্বপ্নে দেখেছি যে তুই মন থেকে একদম চাইছিস না আমি তোর বাড়িতে আসি, তুই খুশি হচ্ছিস না আমি বাড়িতে আসছি, এই বিষয়টা হঠাৎ করেই তার বান্ধবী কি করে বুঝলো বা কি করে সে স্বপ্নে দেখলো, এটা কিন্তু সত্যি একটা রহস্যের মতো ব্যাপার। এরপরে যেটা উনি বলেছেন যে রাউরকেল্লাতে থাকার সময় উনি যেহেতু দীর্ঘদিন ওনার হাজব্যান্ডের কাজের সূত্রে ওখানে ছিলেন, তো ওখানে ওনার আরও একজন কিন্তু বান্ধবী ছিলেন। ঠিক আছে, তো সেই বান্ধবী তার হাজব্যান্ড এবং দুই ছেলে মেয়ে এবং শাশুড়িকে নিয়ে থাকতো। এবার ওই শাশুড়ি কিন্তু খুব মানে সে দেখাশুনো করতো, সব মানে সব মিলিয়ে আর কি একটা খুব ভালো একটা ফ্যামিলি ছিল, বেশ হ্যাপি ফ্যামিলি। এবার যতদিন ওনার শাশুড়ি খুব সুস্থ সবল ছিলেন ততদিন অবধি কিন্তু সব কিছু একদম ঠিকঠাক ছিল। এবার হঠাৎ করেই একদিন ওনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন, ওই বান্ধবীর শাশুড়ি আর কি অসুস্থ হয়ে পড়েন, এবং এমনই উনি মানে অসুস্থ হয়ে পড়েন যে ওনাকে কিন্তু রীতিমতো আর কি সমস্ত কিছু আর কি হাতে হাতে করে দেওয়ার মতো একটা সিচুয়েশন চলে আসে। এবার ওই বান্ধবীর যে শাশুড়ি তিনি এমনিতেই একটু মিতভাষী ছিলেন, কম কথা বলতেন, এবার যেহেতু উনি অসুস্থ হয়ে পড়েন তো সেই সময় ওনার কথাবার্তা কিন্তু একদমই বন্ধ হয়ে যায়। এবং তখন ওনার ওই শাশুড়িকে একটা সোফা কাম বেডের মতো একটা জায়গা ছিল, মানে যেটা সোফাটা আর কি বেড হয়ে যায়, তো সেখানে ওনাকে শোয়ানো হয়, মানে শুইয়ে রাখা হয় যখন অসুস্থ ছিলেন। তো এরপরে মানে ওই যে সোফা কাম বেডে যে শোয়ানো হয়েছিল সেটারও কিন্তু কন্ডিশন খুব একটা ভালো ছিল না, মানে এতটাই বাজে ছিল যেখানে ওনাকে শোয়ানো হয়েছিল যে সোফা কাম বেডে, মানে সেখান থেকে একেবারে স্প্রিং বেরিয়ে গেছিলো, এবং তার উপরে একটা ওনাকে বিছানার চাদর পেতে কোনো রকমে ওনাকে শুইয়ে রাখা হয়েছিল। এবং এই পুরো বিষয় যেটা ছিল সেটা কিন্তু যে বেশ মানে একেবারে আরামদায়ক নয়, বেশ কষ্টকর, সেটা কিন্তু আশেপাশে যারা ছিল, মানে বিশেষত যেহেতু এই মাসিমা পাশেই থাকতেন, ওনার বান্ধবী তো আসা যাওয়া একটা ছিল, তো উনি কিন্তু এগুলো দেখেছিলেন যে এইভাবে ওনাকে শেষ সময় রাখা হয়েছিল ওনার শাশুড়িকে। যাই হোক, তো সময় এগোতে থাকে এবং এক সময় উনি কিন্তু ইহলোক ত্যাগ করে স্বর্গলোকে চলে যান, মারা যান আর কি উনি। এবার যখন মারা যান তো তখন বুঝতেই পারছেন যে আত্মীয় স্বজন, ওই যিনি মারা গেছেন তার নিজের মেয়ে আর কি, ওই ওনার ননদ, তো তারা সবাই কাজের মারা যাওয়ার পরে আসেন, কাজের সময় এক দুদিন থাকে এবং তারপরে তারা চলে যায়। তো একদিন এই বান্ধবীর সাথে দেখা হয়েছে এই মাসিমার। তো তখন ওই বান্ধবী মানে উনি ওনার ননদের ওই বান্ধবী তার নিজের আর কি ননদের এগেইনস্টে একটা নালিশ করেন। তো কি নালিশ করেছে? তো সে তখন বলছে যে আমি আমার শাশুড়ির এত যত্ন আত্তি এত কিছু করলাম, অথচ আমার ননদ বলেছে তাকে নাকি আমার শাশুড়ি স্বপ্ন দেখে স্বপ্ন আর কি দিয়েছে, এবং স্বপ্নে নাকি আমার শাশুড়ি বলেছে যে আমি খুব মানে মানে শেষ কটা দিন তাকে অনেক খারাপভাবে রাখা হয়েছে, একটা কাঁথাতে শুইয়ে কষ্ট করে রাখা হয়েছে,
এবার সেই ননদ যখন তার মায়ের এরকম একটা স্বপ্ন পেয়েছে, সে তো ওখানে উপস্থিত ছিল না, তো সে সরাসরি বলেছে যে তোমরা এভাবে খারাপভাবে রেখেছিলে কেন আমার মাকে, আমার মায়ের ঠিকমতো তোমরা দেখাশুনো করনি, যত্নআত্তি করনি। তো এই কথাটা যখন এই মাসিমা শোনেন যে তার ননদ নাকি এরকম স্বপ্নের কথা বলেছে, সেটা শুনে উনি খুব অবাক হয়ে যান এবং উনি ভাবছেন যে এটা কি করে হলো, মানে ওনার ননদ যে মানে ওই যে ওনার যে শাশুড়ি মারা গেছিল তার মেয়ে তো আর এখানে ছিল না, সে দেখতেও পায়নি যেভাবে রাখা হয়েছিল, এরকম কষ্ট করে তার মাকে রাখা হতো, সেটা এই বান্ধবী হিসেবে এই মাসিমা দেখেছেন। কিন্তু উনি ভাবছেন যে সত্যি সত্যি একটা মানুষ মারা যাওয়ার পর এভাবে স্বপ্নে দেখে, স্বপ্নে কাউকে দেখা দিয়ে এই সমস্ত কথা বলতে পারেন। এটা শুনে উনি খুব অবাক হয়ে গেছিলেন এবং উনি ভাবছিলেন যে যতই উনি সবাইকে, ওনার বান্ধবী সবাইকে মিথ্যে কথা বলে বেড়াক না কেন যে আমি অনেক কিছু করেছি, আমি এই আমি সেই, কিন্তু সত্যিটা তো উনি দেখেছিলেন ওনার বাড়িতে গিয়ে। তো এটা একটা মানে স্বপ্ন কেন্দ্রিক, এটা আর একটা ওনার জীবনের, ওনার নিজের হয়তো জীবনের ঘটনা নয়, কিন্তু এটা ওনারই একজন বান্ধবীর জীবনের একটা ঘটনা। এবং এরপরে উনি যে ঘটনাটা বলেছেন সেটাও কিন্তু এই স্বপ্ন ওরিয়েন্টেড, এবং সেটার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আছে। এবং এখন আমি মানে উনি আরেকটা যে ঘটনা শেয়ার করেছেন সেই ঘটনাটা কিন্তু রীতিমতো অবাক করে দেওয়ার মতো ঘটনা। সেটা কি? সেটা হলো যে একজনের একটা অর্ধেক স্বপ্ন আর একজনের স্বপ্নে গিয়ে শেষ হয়েছে। তো সেই ঘটনাটা কীরকম ছিল সেটা আমি এবার আপনাদেরকে বলি। তো ওই রাউরকেল্লাতে থাকার সময় ওনার মেয়ের এক বান্ধবী ছিল। তো সেই মেয়ের বান্ধবী এবং ওনার সেই মেয়েটির যে মা, তারা কিন্তু মানে ওনারা যে কোয়ার্টারে থাকতেন, রাউরকেল্লা স্টিল প্ল্যান্টের যে কোয়ার্টারে থাকতেন, সেই কোয়ার্টারে মাঝে মধ্যে আসা যাওয়া করতো এবং এই মাসিমাও কিন্তু তাদের ওখানে যেতেন এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা, একটু এদিক ওদিক ঘোরাফেরা করা, আনন্দ মজা, এগুলো কিন্তু ওদের মধ্যে লেগেই থাকতো। এবং এই দুই ফ্যামিলির মধ্যে কিন্তু একটা খুব ভালো বন্ডিং ছিল, ঠিক আছে। এবারে উনি যেটা লিখেছেন এই মাসিমা, যে বিয়ের পরে ওনার মেয়ে কিন্তু খুব অসুস্থ হয়ে পড়েন এবং ওই সময় ওনার ছেলে কিন্তু দিল্লিতে MBA পড়ছিল। যাই হোক, তো এর কিছুদিন পরে আস্তে আস্তে ওনার মেয়ে সুস্থ হয়ে যায় এবং ওনার ছেলে ছুটিতে ওনার কাছে আসে, মানে ছেলে দিল্লিতে MBA পড়তে গেছিল, তো ছুটিতে ওনার কাছে রাউরকেল্লায় এসেছিল। এবার ওনার মেয়ের বিয়ে রাউরকেল্লাতেই কিন্তু হয়েছিল। এবার একদিন ওনার ছেলে ওনাকে বলল যে দিদির জন্য আমার তো খুব চিন্তা হয়েছিল, তাই আমি 16টা নারকোল দিয়ে ঠাকুরের কাছে পুজোটা, মানে উনি মানত করেছে, মানে ওনার ছেলে আর কি তার নিজের দিদির জন্য এই 16টা নারকোল দিয়ে ঠাকুরের কাছে একটা পুজোর মানত করেছে। এবার এই মাসিমা যখন কথাটা শুনলো তখন উনি তো একটু অবাক হয়ে গেল যে আবার কিরকম অদ্ভুত বিষয়, মানে 16টা নারকোল দিয়ে পুজোর বিষয়টা ওনার একটু অদ্ভুত লাগে। তো যাই হোক, তো কয়েকদিন ছেড়ে ছেড়ে গিয়ে পুজো দিয়ে ওনার ছেলে সেই মানতটা পুরো আর কি পুজোটা দেয়, ওই 16টা নারকোল দিয়ে উনি মানে 16 দিন গিয়ে পুজো দেয়। এবারে একদিন মানে ওনার মেয়ের যে ওই বান্ধবী ছিল, তো সেই বান্ধবী আর তার মাকে এই মাসিমা লাঞ্চে নিমন্ত্রণ করেছিল। এবার আমার ছেলে মানে ওনারা আর কি ভাবছেন যে ওনার ছেলেও রয়েছে, আমার ছেলে বাড়িতে এসছে, বাকি আরও এই বান্ধবী তার মা সবাই মিলে লাঞ্চ করে 5 জন মিলে খুব আনন্দ করে। এবার লাঞ্চের পরে ওই বান্ধবীর মা মানে যিনি ছিলেন, তো তিনি এই মাসিমার মেয়েকে বলে যে জানিস তোকে নিয়ে আমি না একটা স্বপ্ন দেখেছি। তো ওনার মেয়ে বলছে তুমি কি স্বপ্ন দেখেছো? তখন বলছে যে আমি স্বপ্নে দেখেছি তুই একটা শাড়ি পরে গায়ে শাড়িটাকে জড়িয়ে একটা পানা পুকুর থেকে উঠে আসছিস। এবার সেটা শুনে ওনার ছেলে মানে মানে সবাই আর কি শুনে একটু অবাক হয়ে গেছে যে এটা আবার কীরকম টাইপের আর স্বপ্ন। এবারে এই স্বপ্নের কথাটা যখন সবাই শুনলো, তো তখন ওনার যে ছেলে ছিল, মানে ওনার আর কি যে ছেলে, সে না মানে একটা হঠাৎ করে একটা কথা বলে এবং ওই কথা যেটা বলেছিল সেই কথাটা শোনার পরে তখন মাসিমা বুঝতে পারেন যে এইরকম একটা মানে মানত কেন ওনার ছেলে তার মেয়ের জন্য করেছিল। তো ওই স্বপ্নটার কথাটা তো ওই বান্ধবীর মা বললেন। তো তারপরে ওনার ছেলে বলেন যে আমি দিদিকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি। তো সেই স্বপ্নটা কি ছিল? তো তখন ওনার ছেলে আর কি বলে আমি ঠিক এরকমই একটা স্বপ্ন দেখেছি যে আমার দিদি একটা শাড়ি পরে গায়ে শাড়িটা জড়িয়ে একটা পানা পুকুরে ডুবে যাচ্ছে।
ঠিক আছে, মানে ওই বান্ধবীর মা তিনি দেখছেন উনি একটা পানা পুকুরে যাচ্ছে, আর ওনার ছেলে ঠিক সেমই একটা স্বপ্ন দেখেছে এবং দেখছে যে ওরকম পানা পুকুরে একটা শাড়ি তার মেয়ে গায়ে জড়িয়ে রয়েছে এবং সে পানা পুকুরের মধ্যে ডুবে যাচ্ছে। তো বুঝতেই পারছেন এরকম একটা স্বপ্ন দেখে তার মধ্যে তার তখন মানে এই মাসিমার মেয়ে অসুস্থ ছিলেন, তো তখন চিন্তায় মানে ওনার ছেলে আর কি তার দিদির জন্য একটা মানত করে। তো এই দুটো আলাদা আলাদা মানুষ, আলাদা আলাদা জায়গায় তারা রয়েছে, দুজন আলাদা আলাদাভাবে সম্পর্কিত, কিন্তু তাদের এই যে স্বপ্নটা, সেই স্বপ্নটা কিন্তু কোথাও মনে হচ্ছে যে দুটো স্বপ্নের মধ্যে একটা কোনো যোগ রয়েছে। এবং ঠিক ওই সময় ওনার মেয়ের অসুস্থ হয়ে পড়া সবটা নিয়ে সবাই এটুকুই মানে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলে একটা জিনিসই বুঝতে পারে যে কোনো একটা বড় ফাঁড়া বা বিপদ হয়তো ওনার মেয়ের ছিল, এবং সেটা কিন্তু খুব ভালোভাবেই তার মেয়ে সেই ফাঁড়াটা কাটিয়ে উঠতে পেরেছে। তার মানে ভাবুন এই স্বপ্ন নিয়ে আমরা কত কিছু ভাবি যে জাস্ট স্বপ্ন হয়তো একটা জাস্ট মানুষের অবচেতন মনের চিন্তা বা একটা কিছু মানুষের মস্তিষ্কে একটা এমন জিনিস আসে যেটা হয়তো কোনোদিনও বাস্তব হয়ই না। এরকম আমরা অনেক স্বপ্ন দেখি, খুব অবাস্তব টাইপের স্বপ্ন, কিন্তু এই স্বপ্নের মধ্যেও কিন্তু এমন অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু অতটাও অবাস্তব হয় না। কিছু কিছুর সাথে হয়তো বাস্তবের একটা অদ্ভুত যোগসাজশ থাকে, সেটা কিভাবে থাকে হয়তো আমরা জানি না, সেটা হয়তো ভগবানই সেই যোগসাজশটা করিয়ে দেন। কিন্তু আমি যখন এই মাসিমার ঘটনাগুলো পড়ছি তো আমারও কিন্তু এটাই মনে হয়েছে যে স্বপ্নের মধ্যেও কিন্তু অনেক ব্যাপার থাকে। সব স্বপ্ন কিন্তু শুধুই মানে জাস্ট স্বপ্ন দেখার জন্য এটা কিন্তু স্বপ্ন হয় না। এরপরে উনি যে ঘটনাটা শেয়ার করেছেন সেটাও কিন্তু ওনার ওই রাউরকেল্লায় থাকার সময়কারই একটা ঘটনা। তো ওইখানে একটা হনুমানজির একটা মন্দির ছিল, এখনও নিশ্চয়ই আছে। তো সেখানে খুব সুন্দর একটা শ্রী হনুমানজির একটা মূর্তি ছিল। তো ওনারা কি করতেন যে মাঝে মধ্যেই ওখানে যেতেন, ওই মন্দিরে যেতেন, দেখতেন, ভালো লাগতো। তো একদিন কি হয়েছে, ওনার মেয়ের জন্মদিন, ঠিক আছে। তো ওনার মেয়ের জন্মদিনের দিন ভোরের দিকে উনি স্বপ্ন দেখছেন যে ওনাদের যে ঘরটা, সেই ঘরের যে দেওয়ালের দিকে যে শ্রী হনুমানজির যে মূর্তি রয়েছে, মানে মূর্তি ওখানে এমনিতে কিছু ছিল না, কিন্তু উনি স্বপ্নে দেখছেন যে ওইখানে মানে ওই দেয়ালের দিকে শ্রী হনুমানজির একটা মূর্তি রয়েছে, এবং সেই মূর্তিতে শ্রী হনুমানজি মানে হাতটা তুলে আশীর্বাদের মতো ভঙ্গি করে দাঁড়িয়ে রয়েছেন, ঠিক আছে। তো এই জিনিসটা দেখে মানে মানে উনি একটু অবাক হয়ে যান যে হঠাৎ করে আমি এরকম কি করে দেখলাম। এবং যে ভঙ্গিতে দাঁড়িয়েছিল সেই ভঙ্গিতে না খুব সচরাচর শ্রী বজরংবলীর রূপ কিন্তু ওরকমভাবে দেখা যায় না। তো সে একদম পুরো টুকটুকে সিঁদুরের মতো লাল, আশীর্বাদের মতো করে রয়েছে, অন্য হাতে গদা। তো এটা দেখে না ওনার খুব মানে একটা মনের ভেতর অন্যরকম একটা ফিলিংস আসে। তো তারপরে উনি মানে ওই সময় যে উনি খুব মানে ভক্তিমতী ছিলেন বা শ্রী বজরংবলীকে খুব মানতেন তা নয়, আবার অবশ্যই উনি অবিশ্বাসও করতেন, ওনার মনে সবসময় একটা শ্রদ্ধা ভক্তি ছিলই। তো যাই হোক, তো উনি ব্যাপারটাকে খুব যে গুরুত্ব দিয়েছিলেন তা নয়। এবারে তা উনি ভাবলেন যে ঠিক আছে, তাহলে যেহেতু ওনার মেয়ের সেদিন জন্মদিনও ছিল, তো ভাবলো যে ঠিক আছে আমি তাহলে মেয়ের সাথে মানে ওনাদের একটা টু হুইলার ছিল, তো ভাবলো যে মন্দিরে যাবি, মেয়ের সেদিন জন্মদিনও। এবার আমি যখনকার রাউরকেল্লার কথা বলছি সেটা বুঝতেই পারছেন বহু বছর আগের। তো সেইখানে সেই সময় আর কি ওনারা যেখানে থাকতেন তার আশেপাশে কিন্তু খুব যে প্রচুর ফুল পাওয়া যেত তা কিন্তু নয়। এবার ওনাদের ওখানে একটা নয়নতারা ফুলের গাছ ছিল। তো ওনার মেয়ে কি করেছে, ওই ফুলগুলো দিয়েই একটা মালা তৈরি করে। এবং বুঝতেই পারছেন মেয়েটিও তখন ছোট, তো সে ওরকম নয়নতারা ফুল তুলে একটা মালা তৈরি করেছে। তো সেই মালাটা অবভিয়াসলি খুব যে বড় মালা একটাও তৈরি করতে পেরেছিল তা নয়, বেশ ছোটই। এবার ওই মালাটা নিয়ে ওনারা যখন মন্দিরে যাচ্ছেন তো তখন এই মাসিমা ভাবছেন যে মালা তো মেয়ে তৈরি করলো, কিন্তু এই মালাটা তো হয়তো ছোট হবে, তো হয়তো ঠাকুরকে দেওয়া যাবে না। তো যাই হোক, তো ওখানে শ্রী বজরংবলীর মানে মন্দির ছিল, তার আশেপাশে আরও অন্যান্য দেবদেবতার মন্দির ছিল, প্রত্যেকটা মন্দিরেই আলাদা আলাদা পুরোহিত। তো যখন ওনারা ওই মন্দিরে ঢুকলেন তো পুরোহিতকে দিয়েছে ওই মালাটা, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে ভাবুন, মানে পুরোহিত মশাই মালাটা দেখেন এবং তারপরে উনি যখন বুঝতে পারেন যে এই মালাটা ঠাকুরের জন্য আনা হয়েছে, কি অদ্ভুত বিষয় ভাবুন যে মানে ওই পুরোহিত মশাই নিজেই একটা এক্সট্রা সুতো লাগিয়ে মালাটাকে একটু বড় করে দেন, এবং শুধু বড় করেন তাই নয়, ওই মালাটি কিন্তু শ্রী বজরংবলীকে পরিয়েও দেন।
তো এই ঘটনার পর থেকে তারপরে বহু বছর কেটে গেছে, ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, এবং আস্তে আস্তে কিন্তু এই মাসিমার মনে শ্রী বজরংবলীর প্রতি একটা যত দিন গেছে আস্থা, ভরসা, বিশ্বাস এগুলো কিন্তু বাড়তেই থেকেছে। এবং সেই জন্য উনি যেটা লিখেছেন ইমেলে, যে উনি প্রত্যেক মঙ্গলবার নিরামিষ আহার করেন, খুব মানেন, মানে মন থেকে খুব ভক্তি শ্রদ্ধা করেন, পুজো করেন। তো এইটা তো ব্যাপার আছেই। তো এই মাসিমার এখন মেয়ের তো বিয়ে হয়েই গেছে, তো তারও এক মেয়ে অর্থাৎ ওনার নাতনি কলেজে পড়ে। তো তো সেই কলেজে সেই নাতনির এক বান্ধবী আছে, তো সে না মানে নিজে নিজে মা সরস্বতী ঠাকুর বানিয়ে ঘরেই নিজে পুজো করে। তো এই কথাটা যখন উনি শুনতে পেয়েছেন এই মাসিমা, তো তিনি তার নাতনিকে বলেছে যে তোর বন্ধু কি আমার জন্য একটা শ্রী বজরংবলীর মূর্তি কি বানিয়ে দিতে পারবে? তো তখন ওনার নাতনি বলেছে ঠিক আছে আমি জিজ্ঞেস করবো, কারণ ও মা লক্ষ্মী, মা সরস্বতী এগুলো বানায়। এবার এই ঠাকুর বানানো আর শ্রী বজরংবলী দেব বানানো দুটোর মধ্যে একটু হলেও ডিফারেন্স আছে। তো বলেছে ঠিক আছে আমি জিজ্ঞেস করে দেখব। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই তার মানে এই মাসিমার নাতনির যে বান্ধবী, সে কিন্তু খুব সুন্দর করে একটা শ্রী বজরংবলীর ছোট একটা মূর্তি কিন্তু বানিয়ে দেন, এবং সেই মূর্তিটা কিন্তু খুবই অদ্ভুত রকমের সুন্দর। এবং সেই মূর্তিটা তারপর থেকেই কিন্তু এই মাসিমা নিজে কিন্তু ওই মূর্তিতেই পুজো করেন, এবং উনি ইমেলের সাথে সেই মূর্তির একটি ছবিও পাঠিয়েছেন। তো সেটা আমি এখন স্ক্রিনে আপনাদের জন্য রাখবো, আপনারা অবশ্যই দেখতে পারবেন। এবং ওই মূর্তি যেটা ওই মেয়েটি বানিয়ে দিয়েছিল সেটার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে এই মাসিমা যে স্বপ্নে শ্রী বজরংবলীকে মাঝে মধ্যেই দেখতেন, ঠিক সেই সময় ওনার স্বপ্নে উনি যেরকম শ্রী বজরংবলীর রূপ রং, তাকে ঠিক যে রূপে দেখতেন বা যেভাবে দেখতেন, ওই ওনার নাতনির যে বান্ধবী সে কিন্তু ঠিক সেরকমভাবেই একটা মূর্তি কিন্তু বানিয়ে দিয়েছিল। এবং যেহেতু এই মাসিমা স্বপ্নে বজরংবলীকে যে রূপে দেখতেন সেরকমই ঠিক এক্স্যাক্ট হয়েছে ওই মূর্তিটা, উনি কিন্তু ওই মানে ওই মূর্তিতেই উনি নিত্য পুজো করেন, এবং সেখানেই উনি ওনার ভালোবাসা, শ্রদ্ধা সব নিবেদন করেন। তো আমি এবার রাখছি এখানেই, ওনার ঘটনাটা শেষ হলো। এরপরে কিন্তু আপনারা কোথাও যাবেন না, এরপরে আসছে আর একটা নতুন চমকপ্রদ ঘটনা। ততক্ষণ আপনারা স্ক্রিনে আমি সেই যে ছবিটা উনি শেয়ার করেছেন সেই ছবিটা আমি রাখছি, আপনারা দেখে নিন। বজরংবলীর এই মূর্তিটা আপনারা দেখলেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এবার আমি ভয়ঙ্কর আত্মার প্রভাবের যে ঘটনাটা বলবো, সেই ঘটনাটা আমাকে জয়নগর থেকে সীমা লিখে পাঠিয়েছে। সীমা লিখেছে যে এই যে ঘটনাটাও লিখছে, যেটা আমি এক্ষুনি আপনাদের সামনে বলবো, সেই ঘটনাটা কিন্তু ওর জীবনের ঘটনা নয়। এই ঘটনাটা হচ্ছে ওর মামা বাড়িতে একজন মানে অনেক পুরনো একটি মাসি থাকে, তো সেই মাসির জীবনের একটা ঘটনা। তো ওই মামা বাড়িতে ওই মাসির কিন্তু মানে প্রথম থেকেই যে থাকে তা নয়, সেই মাসির কিন্তু বিয়ে হয়ে গেছিল। তার বিয়ে হয় অনেক ছোট বয়সে, মানে একদম 16-17 বছরেই কিন্তু ওই মাসির বিয়ে হয়ে গেছিল। বিয়ে যার সাথে হয়েছিল সে কিন্তু ওনার থেকে বয়সে অনেকটাই বড় ছিল। যাই হোক, খুব গরিবের সংসার, বিয়ে হয়ে গেছিল গ্রামের দিকে। তো বিয়ের পরে সব কিছুই ঠিকঠাক চলছিল। এরপরে যেটা হয়, ওই মাসির যিনি হাজবেন্ড ছিলেন অর্থাৎ মেসোমশাই, তিনি এমনিতে খুবই ভালো ছিলেন। সংসারে টাকা পয়সা দেওয়া, নিজের স্ত্রী, আরও নিজের 2 মেয়ে 1 ছেলে, 3 ছেলে মেয়ের খেয়াল রাখা, এগুলো কিন্তু উনি সবই করতেন। এবং বিয়ের পরের 5টা বছর কিন্তু ওনাদের খুবই ভালো যায়, কোনো প্রবলেম ছিল না, সব কিছু ঠিকঠাক ছিল। শুধু মানে উনি যে কাজকর্ম করতেন সেই বিষয়ে যদি মাসি বিশেষ কিছু জিজ্ঞেস করত, উনি ওই বিষয়টায় বিশেষ কিছু জানাতেন না। উনি শুধু বলতেন যে দেখো আমি কাজ করি, আমি উপার্জন করছি, তোমার সংসারের জন্য যা যা লাগবে আমাকে বলবে, আমি সবটাই করব, কিন্তু আমি কোথায় যাচ্ছি, কি করছি, এই বিষয়গুলোকে নিয়ে তুমি খুব বেশি মাথা ঘামিও না। এটুকু জেনে রেখো যে আমি কিন্তু একটা সৎ মানুষ, আমি অসৎ কোনো কাজ করছি না। এবং অন্যান্য দিকগুলো যেহেতু ওই মেসোমশাইয়ের খুবই ভালো ছিল, খুবই কেয়ারিং ছিলেন উনি ওনার ওয়াইফের প্রতি বা ওনার ছেলে মেয়েদের প্রতি, তো সেই জন্য মাসি প্রথম প্রথম বিষয়টাকে নিয়ে মাথা ঘামালেও পরের দিকে কিন্তু উনি খুব বিশ্বাস করতেন ওনার হাজবেন্ডকে, যে ঠিক আছে ও হয়তো বলতে চাইছে না, ঠিক আছে, বাট সংসার তো ঠিকমতো চলছে, আমার তাহলে ওই বিষয়টায় মাথা ঘামানোর দরকার নেই। এইভাবে বিয়ের পরে 6-7টা বছর কিন্তু কেটে যায়। 6-7টা বছর কেটে যাওয়ার পরে
এই মাসি আস্তে আস্তে বুঝতে পারে যে ওনার যে হাজবেন্ড তিনি একটা ব্যবসার সাথে যুক্ত আছেন। ঠিক আছে, উনি ব্যবসার সাথে যুক্ত আছেন এবং সেটা হচ্ছে বিভিন্ন জিনিসের পাইকারি ব্যবসা, যেটা বড় বাজারের সাথে উনি যেই ব্যবসাটা করে, বড় বাজারে গিয়ে উনি মালপত্র বিক্রি করে, মালপত্র সেখান থেকে নিয়ে এসে অন্যান্য জায়গায় বিক্রি করে, এরকম। তো একদিন উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, তুমি যে এই ব্যবসাটা করছো, তো তাতে তোমার আয় উপায় যদি আরেকটু বাড়ানো যায় খুব ভালো হয়, কারণ তাহলে আমরা 3 সন্তানকে ভালো করে পড়াশুনো শেখানো সব কিছু ভালো করে আমরা আরেকটু করতে পারবো। তো ওনার হাজব্যান্ড এটা শুনেন একটু রেগে যায়, বলছেন যে দেখো, আমি যতটা সম্ভব করছি, এর থেকে বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। তো মাসি বলেছে ঠিক আছে, তাহলে যেমন চলছে সেরকমই চলুক, অসুবিধে কিছুই নেই। এবার যা হয় আর কি, সংসারে ছেলে মেয়ে বড় হচ্ছে, আরও অন্যান্য অনেক কিছু চলছে তার সাথে সাথে। তো এই সব কিছুর মাঝখানে না, মানে কি যে এমন ঘটনা ঘটলো সেটা মাসি নিজেও বুঝতে পারলেন না। হঠাৎ করেই যেটা হলো সেটা হচ্ছে যে, মানে উনি প্রত্যেক দিনই সকালবেলা কাজে বেরিয়ে যেতেন, আবার উনি রাতের বেলা বাড়ি চলে আসতেন। কিন্তু এরপরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে, উনি একদিন বাড়ি থেকে বেরিয়ে যেতেন, তারপরে 3-4 দিন উনি কোথায় থাকতেন কেউ জানতো না। আর উনি যে ব্যবসার কাজের সাথে যুক্ত ছিলেন, সেই কাজটা সম্পর্কে বা উনি কোথায় যাচ্ছেন, কোথায় কার সাথে দেখা করছেন, কোথায় ব্যবসা করছেন, সেই বিষয়ে কিন্তু আশেপাশের কোনো লোকজন বলুন বা কোনো আত্মীয় স্বজন বলুন, কেউই জানতো না। তো হঠাৎ করে হলো কি, সেটা হলো যে এই যে আর কি ঘটনাগুলো ঘটছিল, তো তারপরে দেখা গেল যে ওনার হাজবেন্ড সপ্তাহে 1 দিন করে বাড়িতে ফিরছে, বা খুব বেশি হলে 2 দিন, বাকি দিনগুলো সে বাইরে থাকছে। তো এটা নিয়ে সংসারে আস্তে আস্তে মাসির মনে প্রশ্ন এলো যে 3-3টে ছেলে মেয়ে রয়েছে, তাকে একা হাতে সামলানো। ওনার শ্বশুর শাশুড়ি খুবই বৃদ্ধ ছিলেন, তো ওনাদের আর এক যে আত্মীয় ছিল, তো তারা তাদের বাড়িতে চলে গেছিলো, কারণ এখানে 3 ছেলে মেয়েকে নিয়ে থাকা খাওয়ার একটু সমস্যা হতো। তো ওই জন্য ওনারা আলাদা অন্যত্র চলে গেছিলেন। তো এটা নিয়ে মাসির সাথে মেসোমশাইয়ের একটু ঝামেলা চলতে থাকে। তো তারপরে তো মানে একটা সময় এলো যখন ওই মানে মেসোমশাই মানে 15 দিনে একবার বাড়ি আসতেন, এবং এসে উনি ওনার স্ত্রীর হাতে কিছু টাকা দিয়ে যেতেন, যেটা সংসার চালানোর মানে সংসার চালানোর পক্ষে অবশ্যই সেটা সাফিসিয়েন্ট নয়। তো সেইটুকু টাকা দিয়ে উনি চলে যেতেন। এবার মেসোমশাইকে যখন সবাই জিজ্ঞেস করতো, মানে ওনার স্ত্রী জিজ্ঞেস করতেন যে তুমি কোথায় যাচ্ছ, উনি বলতেন যে আমি কাজে যাচ্ছি, তুমি আমাকে এত প্রশ্ন জিজ্ঞেস করো না, আমি তোমাকে উত্তর দিতে পারবো না। একদম পরিষ্কার উনি বলে দিতেন। তো মাসির মনে আস্তে আস্তে এটা নিয়ে খুব দুঃখ কষ্ট শুরু হলো। এর মধ্যেই একদিন কি হলো, এই মাসির বাড়িতে, মাসি 3 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকমে বাড়িতে থাকতেন। হঠাৎই একদিন 2টো অচেনা লোক বাড়িতে এলো। হুম, 2টো অচেনা লোক বাড়িতে এসছে, তো মাসি তো খুব ঘাবড়ে গেছে যে কি ব্যাপার হলো, 2টো অচেনা লোক, উনি তো চেনে না। আর যেহেতু মাসির অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে, বিয়ের পরে 5-6 বছরের মধ্যে 3টে সন্তানও হয়ে গেছে, তো মাসি মানে সারাক্ষণ ওই ছেলে মেয়ে নিয়েই উনি ব্যস্ত থাকতেন। তো উনি কিছুই বুঝতে পারছেন না। তো তখন ওই লোকগুলো প্রথমে মেসোকে জিজ্ঞেস করেছে যে মেসো কোথায়। তো মাসি বলেছে আমি তো জানি না উনি কোথায় গেছে। তখন বলছে কেন, কি হয়েছে? তো তখন ওই লোক দুটো বলছে যে এই মাসির যিনি হাজবেন্ড, তিনি বেশ কিছু টাকা ধার করেছে, এবং টাকা ধার এর আগেও মেসো করেছিলেন এদের থেকে, কিন্তু সেই টাকাটা সময়ের মধ্যে ফেরত দিয়ে দিয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু টাকা উনি ধার করেছিলেন, কিন্তু সেই টাকাটা ধার করে 3-4 বার মানে উনি বলেছেন যে আমি অমুক দিনে শোধ করে দেবো, আমি আর পরের মাসে শোধ করে দেবো, কি তার পরের মাসে শোধ করে দেবো, এরকম বলার পরেও কিন্তু উনি আদতে টাকাটা শোধ করতে পারেননি। এবং এর আগে ওই যে মানে মেসো তো আগে বাড়ি থেকেই যাতায়াত করে কাজকর্ম করতেন, এই যে উনি মাঝে মধ্যেই বাড়িতে আসা বন্ধ করে দিলেন, এই বিষয়টা ওই যে লোক দুটো এসছিল তারাও কিন্তু এই সেম বিষয়ে কমপ্লেন করে। বলে যে তোমার বর তো আগে আসতো, এসে দেখা করতো, যদি টাকা দিতে নাও পারতো সময়ে, তাহলেও এসে সেই কথাটা নিজে এসে বলে যেত যে আমি টাকাটা দিতে পারছি না, কিন্তু এখন তো কোনো পাত্তাই নেই। আমি বাড়িতে এলাম আজকে, আপনি বলছেন যে আপনার স্বামী বাড়িতে সপ্তাহে 1 দিন আসে কি 2 সপ্তাহে 1 দিন আসে, তাহলে কি আমরা এটাই ধরে নেবো যে আমাদের টাকাটা চোট হয়ে গেছে? তো তখন মানে মাসি কিছুই বুঝতে পারছে না যে কী বলবে, আর ঘরেও সেরকম কোনো টাকা পয়সা নেই যে কিছু টাকা অ্যাটলিস্ট উনি দিয়ে দেবেন। তো উনি হাতে পায়ে ধরে ক্ষমা চান, উনি বলেন যে না না, আমার স্বামী ওরকম নয়, হয়তো কোনো অসুবিধে পড়ে গেছে, আমি নিজেও ঠিক জানি না, উনিও তো আগে বাড়ির বাইরে এত থাকতেন না, নিশ্চয়ই আপনার টাকাটা দিয়ে দেবে। তো উনি বলেন
বলে তারপরে ওই লোক দুটো শান্ত হয়ে চলে যায়। তো মাসি তো খুব কান্নাকাটি করছে। আর এই যে যে যিনি ঘটনাটা লিখেছেন সীমা জয়নগর থেকে, ওর মামা বাড়ি খুব গরিব, ঠিক আছে, মানে কেউই এমন কিছু বিশাল কাজকর্ম করে না যে মানে মাসিরও যে ছেলে মেয়ে নিয়ে বাপের বাড়ি চলে যাবে সেরকম অবস্থা ছিল না। আর আমি এটা যখনকার কথা বলি তখন ওদের অবস্থা আরও খারাপ ছিল, যেটা সীমা নিজেই ইমেলে লিখেছে। তো এরপরে এই ঘটনার প্রায় 4-5 দিন পরে মেসো 1 ঘন্টার জন্য বাড়ি আসে, তাও রাতের অন্ধকারে, মানে প্রায় 11টা নাগাদ সে বাড়ি ঢুকেছে। তো বাড়ি ঢোকার পরে মাসি তো খুব কান্নাকাটি করছে, বলছে যে না তোমাকে আমি এভাবে আর যেতে দেবো না, তুমি বলো তুমি কোথায় যাও, আর তোমার থেকে যে লোকে টাকা পয়সা পায় তুমি এত টাকা কেন ধার করেছো। তো মেসো তো এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, বলে যে তুমি কি করে জানলে যে আমি টাকা ধার করেছি। তো মাসি বলছে এরকম দুটো লোক এসেছিল, আমি তাদের চিনিও না, তারা বললো। তো মেসো তখন মাসিকে বলছে আচ্ছা কালকে যদি আরেকটা লোক এসে বাড়িতে এসে বলে যে তোমার স্বামী একটা ওরকম কোনো খারাপ কাজ করেছে, তুমি বিশ্বাস করবে? তুমি কি করে বিশ্বাস করলে যে আমি ওদের টাকা ধার নিয়েছি? তুমি তো তাদের চেনো না। তো মাসি খুবই সাদাসিধে মানুষ ছিলেন, তো উনি বললেন হ্যাঁ সেটাও তো ঠিক, তুমি যে তার থেকে টাকা ধার নিয়েছো এরকম কোনো প্রমাণ তোরা দিতে পারিনি আমায়। তো মেসো তখন বলে যে মেসোমশাই কোনো টাকা পয়সাই ধার করেনি। যাই হোক, তো মাসি বলে যে ঠিক আছে, কিন্তু তুমি আর এভাবে এভাবে বাড়িতে মানে আমাদের ছেড়ে তুমি এভাবে এতদিনের জন্য কোথায় যাও আর কেনই বা যাও সেটা তুমি এবার বলো। তো এই কথাটা যখন মানে মাসি মেসোকে বলে, তো উনি বলছেন যে দেখো আমি কাজে যাই, আমি একটা ব্যবসার কাজ করছি, আর আমি চাইছি যে মানে ওনারা যে বাড়িটায় থাকতেন সেই বাড়িটা হচ্ছে ওনাদেরই এক আত্মীয়ের জমি, মানে জমি বলতে একদমই ছোট একটা জমি এবং তার উপর একটা কোনো রকমের ঘর করা, ঠিক আছে, এইটা কিন্তু ওনাদের নিজস্ব সম্পত্তি নয়, মানে বাড়িটা ভাড়া দিতে হতো না, কিন্তু ওই যে জমিটার উপরে যে ছোট্ট ঘরটার মধ্যে এই মাসি মেসো তার 3 ছেলে মেয়েকে নিয়ে থাকতেন সেটা ওনাদের নিজেদেরও ভিটেমাটি নয়। আর যে আত্মীয়র ওই জায়গাটা, যে জমি জায়গাটুকু যেটুকু আর কি দিয়ে ওনাদেরকে দয়া করে থাকতে দিয়েছিল, সে আত্মীয় ওনার বিয়ের সময় থেকেই বলেছিল যে এবার তোর বিয়ে হয়ে যাচ্ছে, এবারে কিন্তু তুই ওই জায়গাটা আমাকে ছেড়ে দে, ঠিক আছে। এবার এই সমস্ত বিষয়, ওই ভিটেমাটি জমিটুকু যে ওনার স্বামীর নিজের নয় বা এটার জন্য যে এবার ছেড়ে দিতে হবে, এই সমস্ত বিষয় কিন্তু মাসি নিজে কিছুই জানতেন না, ঠিক আছে, উনি কিছুই জানতেন না এবং জানার কথাও নয়, কারণ ওনার খুবই অল্প দেখাশুনো করে বিয়ে হয়ে যায়, বিয়ের পরে উনি এসব নিয়ে অতটা মাথা ঘামাননি। তো তখন মেসো বলল যে দেখো আমাদেরকে তো একটা ঘর বাড়ি করতে হবে, একটা জমি কিনতে হবে, আর সেখানে একটা ঘর করতে হবে, কারণ আজকে তোমাকে আমি এখানে রেখেছি, 3 ছেলে মেয়ে রয়েছে, তাদেরকে তো নিয়ে আমাকে একটা মানে বাড়ি করতে হবে, তো সেই জন্য আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়। আর যেহেতু জায়গাটা জয়নগর থেকেও আরও অনেকটা ভিতরে ছিল, অনেকটা পুরো গ্রাম্য এরিয়ায় ছিল ওই মাসির বাড়ি, তো বলছে দেখো এখান থেকে আমার পক্ষে রোজ রোজ কলকাতা যাতায়াত করা, বড়বাজার যাতায়াত করা এটা সম্ভব নয়, তো সেই জন্যই কিন্তু আমি এইটা ভেবেছি, তো তুমি কিছু চিন্তা করো না। এই বলে ওনার হাতে স্বল্প কিছু টাকা দেয়, দিয়ে বলে যে তুমি কটা দিন সংসার চালাও এভাবে, আর হয়তো মাস 6 বা 4 মধ্যে আমি তোমাদেরকে নিয়ে একবার অন্যত্র চলে যাব, কারণ এমনিতেও আমি কিন্তু আমরা এই বাড়িটা আর বেশি দিন থাকতে পারবো না। তো মাসিকে যেভাবে মেসোমশাই বোঝায় উনি সেভাবেই বিষয়টা বোঝেন এবং উনি বলেন ঠিক আছে। আচ্ছা, এরপরে কি হয়, এর ঠিক 3-4 দিন পর থেকে বাড়িতে মানে ওই মাসির বাড়িতে ওই যে আত্মীয় ছিল সে আত্মীয় এসে কিন্তু চাপ দিতে থাকে যে আমাদের এই ভিটেমাটিটা তোমাদেরকে এবার ছেড়ে দিতে হবে, বহুদিন থেকে আমি তোমার বরকে বলেছি যে তুই এবার বিয়ে করছিস, এবার কিন্তু তোকে নিজের জমি জায়গা নিজেকে করে থাকতে হবে, তো ও তো শুনছে না, তো আমি তোমাকে সময় দিলাম বলে একটা নির্দিষ্ট সময় দেয়, বলছে যে এর মধ্যে কিন্তু তুমি তোমার স্বামী এলে ভালো, নাহলে তুমি কিন্তু তোমার 3 ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাও, আমার কিন্তু এই জমিটা লাগবে, কারণ এটা আমার নামের জমি, আমার জমি, আমি এটা তোমাদেরকে এভাবে থাকতে দিতে পারবো না। তো উনি তো খুব কান্নাকাটি করলেন মাসি, এবার যেহেতু আগের দিন উনি জেনেছিলেন ওনার হাজব্যান্ডের থেকে, তো ফলে উনি আর কিছু বলতেও পারছে না, তখন উনি শুধু একটা কথাই বলে যে আমরা আপনার জমি ছেড়ে দেবো, আমার স্বামী বাড়িঘর খোঁজার চেষ্টা করছে, একটা জমি কেনার কথা চলছে, তো আমরা ছেড়ে দেবো, কিন্তু আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেবেন না, কারণ আমার বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়। তো আর যেই সময়কার আমি কথা বলছি সেই সময় জাস্ট ফোন উঠেছে, কিন্তু ওনারা খুবই গরিব মানুষ ছিলেন, ফলে ওনাদের পক্ষে মোবাইলে যে উনি ওনার হাজব্যান্ডকে সমস্ত কথা জানাবেন সেই রকম কোনো উপায় কিন্তু ছিল না। যাই হোক,
তো এরপর থেকে মাসি তো ওনার হাজব্যান্ডে আসার জন্য ওয়েট করছে, কিন্তু দেখা যাচ্ছে যে দিনের পর দিন কেটে যাচ্ছে, ওনার হাজব্যান্ড কিন্তু আর বাড়ি ফিরছে না। এবারে কাউকে দিয়ে যে খোঁজ খবর নেওয়াবে যে উনি কোথায় গেছেন বা কি করবেন, কি করছেন, উনি কাকে দিয়ে খোঁজ নেবে? কারণ কেউই ওনার হাজব্যান্ড কোথায় আছে, কি কাজ করে কেউ জানে না। আর যে যেটুকু জানে সেটা কিন্তু মাসি জানে না যে সে তারা কারা। তো মাসিরও 3 ছেলে মেয়ে নিয়ে আর ওইটুকু টাকায় এতদিন চালানোও সম্ভব নয়, উনি তো মহান কষ্টে পড়লেন। এদিকে আবার কি হলো, এদিকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে যে বিভিন্ন পাওনাদার, প্রায় 3 থেকে 4 জন পাওনাদারেরা তারা কিন্তু বাড়িতে এসে হাজির হলো এবং তারা নিত্য বাড়িতে আসতো, এসে মাসিকে বিভিন্ন রকমের কথাবার্তা শোনাতো যে তোমার হাজবেন্ড কোথায়, তোমার স্বামী আমাদের থেকে এত টাকা ধার করেছে, আর এই করেছে সেই করেছে, এরকম নানান রকম কথাবার্তা বলতো। তো মাসি প্রথম প্রথম এগুলো পুরো মুখ বুজে চুপচাপ শুনে নিত এবং উনি তারপরে ক্ষমা চেয়ে নিত যে নিশ্চয়ই যদি আপনার টাকা নিয়ে থাকে নিশ্চয়ই আমার স্বামী দিয়ে দেবে। এবার মাসিও বুঝতে পারছে না ঘটনাটা কি ঘটছে, কারণ উনি যখন ওনার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি কারোর থেকে টাকা ধার করেছো, তখন কিন্তু ওনার স্বামী বলেছিল যে না, সে কোনো রকম কোনো টাকা ধার করেনি কারো থেকে। তো এবার মাসির মনেও বিভিন্ন প্রশ্ন আসতে লাগলো যে স্বামী যদি টাকা ধার নাই করে থাকবে তাহলে এই লোকগুলো কেন এরকম কথা বলছে, উনি কিছুই বুঝতে পারছে না। এরকম করে যখন দিন আরও বেশি দিন এগোতে লাগলো এবং যখন পাওনাদারেরা প্রথমে এসে ভালোভাবে বলতো, আস্তে আস্তে তারাও অধৈর্য হতে লাগলো, তারাও একটু খারাপভাবে একটু রুডভাবে কথা বলতে লাগলো, আর এদিকে মাসির হাতও পুরোপুরি প্রায় ফাঁকা হয়ে গেছে, তখন কিন্তু খুব একটা করুণ সিচুয়েশন ক্রিয়েট হলো। মাসি তো ভাবছে প্রত্যেক দিন উনি রাত অবধি জেগে থাকতেন, মাঝরাত অবধি ছেলে মেয়েদের কোনো রকমে দুটো খাইয়ে, যে আজ বুঝি ওনার স্বামী বাড়িতে আসবে, আজ বুঝি ওনার স্বামী বাড়িতে আসবে, কিন্তু ওনার স্বামী বাড়িতে আসতেন না। যাই হোক, তো এরপরে যখন এরকম বিভিন্ন খুব কষ্ট যখন শুরু হলো, তো তখন ওইখানেরই একটা বাড়ি ছিল, ওনাদের আর কি, যেখানে আর কি ওনারা থাকতেন সেই এলাকাতেই একটা খুব অভিজাত বড়লোক বাড়ি ছিল। তো সেই বাড়িতে একটা মন্দির ছিল, ঠিক আছে? তো সেই মন্দিরে না প্রত্যেক পূর্ণিমা অমাবস্যায় পুজো হতো, লোক টোক খাওয়ানো হতো। তো মাসি মাঝে মধ্যেই ওই বাচ্চাদেরকে নিয়ে ওখানে গিয়ে খেতেন, ভোগ খেতেন, তাদের যাতে অ্যাটলিস্ট খাওয়াটা বাড়ির বেঁচে যায়। তো উনি দেখছেন যে হাতে একদম পয়সা নেই, কি কাল কি রান্না হবে, পরশু কি রান্না হবে, উনি কিছুই জানে না। তো ওই যে বাড়িটা ছিল সেই বাড়ি থেকে মাঝে মধ্যে উনি কিছু সাহায্য পেতেন। তো তখন বারবার তো শুধু শুধু তো এভাবে খালি হাতে সাহায্য চাইতে তো খুব খারাপ লাগে। তো তখন উনি অনেক মনকে বুঝ দিয়ে যে না ঠিক আছে, আমি আমার স্বামী এলে তাকে জিজ্ঞেস করব, কিন্তু উনি ভাবলেন যে না, এই মুহূর্তে আমার কোনো একটা কাজ করতে হবে। তো অনেক বলে কই ওই বাড়িতেই উনি ওই ঠাকুর দালান পরিষ্কার করা, ঠাকুরের বাসন মাজা, এইসবের একটা কাজ নিলেন এবং কাজ নেওয়ার পরে কোনো রকমে দুটো একবেলা খেয়ে উনি দিন কাটাতে লাগলেন। এরপরে একদিন কি হলো, হঠাৎ করে উনি দেখলেন যে পাওনাদারেরা যারা প্রায় প্রত্যেক দিনই ওনাদের বাড়িতে আসছিল, তারা হঠাৎ করে আসা বন্ধ করে দিল, ঠিক আছে? এবার উনি তো একটু অবাক হয়ে গেলেন যে যারা প্রত্যেক দিন আসছিল, প্রত্যেক দিন আমাকে বলছিল যে এই বাড়ি ছাড়তে হবে, ওদের যে আত্মীয়ের বাড়ি সেই আত্মীয় এসে বলছিল বাড়ি ছাড়তে হবে, 3-4টে পাওনাদার তারা বলছিল আমরা এত টাকা করে পাই, তত টাকা পাই, তারা হঠাৎ করে আসাটা কেন বন্ধ করে দিল? তো তারপরে ওই মাসি ভাবছে যে হয়তো আমার স্বামীর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তাদের, স্বামী হয়তো যদি টাকা নিয়ে থাকে সেটা তো টাকা ফেরত দিয়ে দিয়েছে। তো এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে হঠাৎ করেই এভাবেই দিন চলতে লাগলো, কোনো পাওনাদার আসছে না, ওনাদের যে আত্মীয় ছিল সে আত্মীয় আর আসছে না। উনি না ভাবলো যে আচ্ছা আমি তাহলে স্বামীর জন্য ওয়েট করছি, তারও কোনো খবর নেই। তো উনি ভাবলেন যে ওই যে আত্মীয় যে ছিল, যার বাড়িতে, যার ভিটে মাটিতে ওরা থাকতো, তার বাড়ি কিন্তু ওই গ্রাম থেকে আরেকটু এগিয়েই ছিল, উনি চিনতেন আর কি। তো উনি একদিন ভাবলেন যে ছেলেমেয়েদেরকে উনি স্কুলে পাঠিয়েছিলেন, কোনো রকমে উনি স্কুলটা ছাড়ায়নি, স্কুলের টিচারদের বলে হাতে পায়ে ধরে পুরনো বই পুরনো ড্রেস জোগাড় করে উনি বাচ্চাদেরকে স্কুলে পাঠাতেন। তো উনি ভাবলেন যে একবার গিয়ে খোঁজ নিই, কারণ উনি খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। তো ভাবলো যে আমার স্বামী কি টাকা দিয়ে দিয়েছে, তাহলে জিজ্ঞেস করবো যে সে কোথায় আছে, তাহলে আমি একবার গিয়ে ওনার সাথে দেখা করে আসবো, বা ওনাকে বলবো যেন উনি একবার বলে যে বাড়িতে যেন আমার স্বামী ফেরে। তো এরকম নানান কথা চিন্তাভাবনা করে উনি ওই আত্মীয়ের বাড়ি যান এবং আত্মীয়ের বাড়ি যাওয়ার পরে উনি যতবারই তাকে জিজ্ঞেস করে যে
কী অবস্থা, আমার স্বামীর সাথে দেখা হয়েছে কি না বা কিছু, সে না পুরো এড়িয়ে যায়, মানে কোনো কথা বলতে চায় না। আবার এটাও বলে না যে তুমি যত তাড়াতাড়ি সম্ভব, যেটা আগে বলছিল যে বাড়ি ছেড়ে দাও, সেরকমও কিছু বলছে না, ওনার না একটু অড লাগে। তো এরপরে একদিন কি হয়, এই ঘটনা 2-3 দিন পরে হঠাৎ করেই একদিন অনেক রাতে প্রায় 2-2:30 নাগাদ ঘরের দরজায় কেউ ঠক ঠক করে। তো মাসি দরজা খুলেছে, দরজা খুলে দেখছে মেসোমশাই এসছে, ওনার স্বামী এসছেন। তো ওনার স্বামীকে দেখে উনি তো মানে খুব খুশি হয়েছেন, খুব আনন্দ পাচ্ছেন যে বাহ, মানুষটা বাড়ি ফিরেছে, খুব স্বস্তি ফিল করছেন। তো উনি বলতে, তুমি এতদিন কোথায় ছিলে, আর এই যে এত লোক এসছিল, তারা জানো তো তোমার থেকে কেউ বললো আমি এত টাকা পাই তত টাকা পাই, কিন্তু জানো হঠাৎ করেই তারা আসা বন্ধ করে দিয়েছে। তো উনি স্বামীকে ভালো করে যেটুকু যা ঘরে ওরা চাল ডাল ছিল সেটুকু দিয়ে উনি খিচুড়ি রান্না করে খাওয়ান। তো ওনার স্বামী প্রথমে কোনো প্রশ্নের উত্তর দেয় না, শুধু বলে যে আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু একটু রান্নাবাড়ি করো। তো রান্নাবাড়ি করে দিয়েছে। তো করার পরে ওনার স্বামী ওনাকে মানে বলছে যে শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলি, তুমি কথাগুলো ভালো করে মন দিয়ে শোনো, আমি তোমাকে কিছু খুব দরকারি কথা বলতে চাইছি। তো বলছে কী বলতে চাইছো তুমি বলো। তখন ওনার স্বামী ওনাকে বলে যে তুমি বলছিলে তো যে কিছু পাওনাদার এসছিল। তখন বলছে হ্যাঁ, পাওনাদার ঘরে এসছিল, বলছে যে ওদের থেকে আমি মানে সত্যিই টাকা ধার করেছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি কিন্তু ওদের টাকা সম্পূর্ণটাই কিন্তু ফেরত দিয়ে দিতাম। তো তখন ওনার মাসি বলছে তা তুমি দিলে না কেন টাকা, মানে তাহলে ওরা এখন আসছে না কেন। তখন বলছে যে উনি নাকি একটা জায়গায় সোনারপুরের দিকে এরকম একটা কোনো জায়গায় উনি একটা জমি কিনেছিলেন, ঠিক আছে। এবার যে জমিটা উনি কিনেছিলেন সেই জমিটা মানে একজন আর কি, ওনাকে একজন খুব বয়স্ক একজন সজ্জন ব্যক্তি, তিনি অত্যন্ত অল্প দামে এই মেসোমশাইকে একদমই অল্প জমিটা, 1 কাঠা কয়েক ছটাক জমি ওনাকে দিয়েছিল, মানে উনি খুবই অল্প দামে কিনেছিলেন। এবং ওই যে যারা পাওনাদার ছিল তারা কিন্তু কোনোভাবেই এই বিষয়টা জানতে পেরে যায় যে মানে এই মেসোমশাই যে জমিটা কিনেছে বা উনি জমিটা খুবই স্বল্প দামে পেয়েছে। তো সেই জন্য ওনার ওই আত্মীয় সহ আরও যে 2-3 জন পাওনাদার ছিল, তারা সকলে মিলে একটা প্ল্যান করে যে ও আমাদের থেকে টাকা ধার নিয়েছে, আমাদের টাকা ফেরত দেয়নি, অথচ জমি কিনেছে। সেটা একটা ওদের মনে প্রচণ্ড রাগের উদ্রেক হয়, ঠিক আছে। তো রাগের উদ্রেক হওয়ার ফলে আচ্ছা আচ্ছা এটা আমি আগে বলে নিই, তারপরে আমি জমিটার বিষয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলছি। সেটা হচ্ছে যে যে এইটার হয়তো একদিন এই আত্মীয় যে ছিল এবং যারা পাওনাদার ছিল যে 1-2 জন, তো তারা এই মেসোমশাইকে একদিন এক জায়গায় ডাকে, খোঁজ করে ডাকে এবং ওনাকে জিজ্ঞেস করে যে কি সব কিছু কেমন চলছে। তো মেসোমশাই জমির কথাটা কিছু বলেনি, কিন্তু এরা জানতো। তো এরা গিয়ে ওই মেসোমশাইয়ের থেকে জোর করে জমির কাগজপত্র কেড়ে নেয় এবং কেড়ে নিয়ে ওনাকে মারধর করে ওনার যে টাকা পয়সাও যেটুকু যা ছিল, ওখানে উনি একটা জায়গায় বড়বাজারের ওখানেই এক জায়গায় উনি থাকতেন কাজের জায়গায়, তো সেখান থেকেও সমস্ত বলে যে না আমাদেরকে এক্ষুনি টাকা পয়সা দিতে হবে। তো উনি ওনার ওখানে যেটুকু যা টাকা পয়সা জমানো ছিল সমস্ত টাকা পয়সা উনি দিয়ে দেন, কিন্তু দেওয়ার পরেও ওই জমির কাগজ কিন্তু আর ওরা ফেরত দেয় না, এবং যাকে বলে মানে গাজোয়ারি করে কিন্তু ওরা এই জমিটা নিয়ে নেয়, ঠিক আছে। তো তখন তো মেসোমশাই কথা বলতে বলতে প্রচণ্ড কেঁদে ফেলেছেন। তো মাসি বলছে যে ঠিক আছে তুমি এত ভেঙে পড়ছো কেন। তখন বলছে না আমার যা জমানো ছিল সেটুকুও গেল, জমিটাও গেল, সব কিছুই গেল। আচ্ছা এই জমিটার বিষয়ে এবার একটা কথা বলি। সেই জমিটা কিন্তু যে লোকটি দিয়েছিল সেই জমিটা ওনারই একজনের, খুবই ওনার নিকট একজনের, সেটা উনি অতটা ডিটেলসে বলেনি। তো তিনি নাকি ওখানে থাকতেন এবং তিনি ওইখানেই আত্মহত্যা করেছিলেন ওই জমিটার ওখানে। তো সেই জমিটায় কোনো রকমভাবে কিছু করা যাচ্ছিল না এবং লোকটাও খুব শোককাতর ছিলেন, তাই উনি খুবই স্বল্প মূল্যেই জমিটা এই মেসোমশাইকে দিয়েছিলেন। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে মেসোমশাই যখন জমিটা নিয়েছিলেন উনি কিন্তু জমিটায় গেছিলেন বা জমিটায় উনি রাতের বেলা একবার দেখতে গেছিলেন, উনি কিন্তু কোনো রকম কোনো কিছু মানে আনক্যানি ফিল করেনি, কোনো ভৌতিক কিছু ওনার সাথে ঘটেনি। কিন্তু যারা এই জমিটা ওনার থেকে জোর জবরদস্তি নিয়ে নিল, জমির কাগজ নিয়ে নিল, ওনার থেকে টাকা পয়সা নিয়ে নিল, মারধর করলো, অদ্ভুত বিষয় হচ্ছে যে তার সেই ঘটনার পরে প্রত্যেকে মানে যে ওই আত্মীয় যে ওনার সাথে ওরকম করেছিল, তারপরে ওনারা মাসিরা ওই বাড়ি ওই জায়গা সমস্ত কিছু ছেড়ে দেয়, কিছুদিন ওনারা বাপের বাড়িতে ছিলেন। তারপরে খুবই কষ্ট করে ওনারা মানে সারা জীবনটা ওনারা খুবই কষ্ট করে কাটিয়েছেন। ওনাদের তারপর থেকে আর সেভাবে বাড়িঘর ওনারা করতে পারেনি। মানে এখন এই মুহূর্তে ওনার একটা বাড়ি হয়েছে,
কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যারা ওরকম করে জোচ্চুরি করে ওনার থেকে মানে ওই জমির আসল কাগজপত্র কেড়ে নিয়েছিল, তাদের প্রত্যেকের কিন্তু ওই ঘটনার 1 বছরের মধ্যে প্রত্যেকের ঘরেই একটা বড় বড় করে ক্ষতি হয়ে গেছে। এবং সেই ক্ষতিটা এমনই ক্ষতি হয়ে গেছে, কারোর শারীরিক বিশাল ক্ষতি হয়ে গেছে, কারোর ফ্যামিলিতে কেউ মারা গেছে যার মারা যাওয়ার কথা ছিল না, এই টাইপের মারাত্মক ক্ষতি হয়েছে। এবং ওই মানে ওরা যখন পরে বুঝতে পারে যে ওই জমিটা ওভাবে কেড়ে নেওয়ার জন্য, ওই মারধর করে টাকা পয়সা নিয়ে নেওয়ার জন্য হয়তো ওদের এই ক্ষতিটা হয়েছে, কিন্তু তারপর থেকে মানে ওরাও আর ওইটা ভোগ তো করতেই পারেনি, ওই জমি আজও নাকি ওভাবে পড়ে রয়েছে। তারপরে মাসি মেশোকে অনেক কষ্ট করতে হয়েছে জীবনে, কিন্তু ওনারা ভালো ছিলেন। আর এই মুহূর্তে জাস্ট এই 1 বছর 1.5 বছর হয়েছে ওই মেসোমশাইও মারা গেছেন। তো ওনার কিছু টাকা পয়সা ছিল, ব্যবসার কিছু সম্পত্তি ছিল, তো সেগুলো থেকেই উনি আবার ওই সীমার মামাবাড়িতেই উনি থাকেন এবং ওখান থেকেই উনি যা খরচাপাতি করেন এইটুকুই। তো সত্যি কথাই মানে হয়তো যে আত্মা ওইখানে ছিলেন তারাও হয়তো এই অন্যায়টা মেনে নিতে পারেনি, এই যে বাজে লোকগুলোরই অন্যায়, সেই জন্যই হয়তো সেই ভয়ঙ্কর আত্মাই মানে তার এই ভয়ঙ্কর পরিণতির জন্য দায়ী। কারণ সত্যিকারেরই ওই মানুষটা কিন্তু ভালো ছিলেন, এবং তার থেকে যদি এভাবে অন্যায়ভাবে জিনিসপত্র কেড়ে না নিত, তিনি হয়তো সত্যিই ঠিকঠাকভাবেই যার যার প্রাপ্য টাকা উনি দিয়েই দিতেন। কিন্তু যারা লোভ করে বা হিংসের বশে ওই মানুষটার থেকে জমির কাগজপত্র কেড়ে নিয়ে মারধর করে তার সমস্ত লুট করে নেয়, তারাও কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু ভোগ করতে পারেনি, এবং তাদের প্রত্যেকেরই জীবনে একটা করে বড় বড় ক্ষতি 1 বছরের মধ্যেই হয়ে গেছিল। তো এইটাই ছিল ঘটনা। সীমাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আর প্লিজ আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনারা একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।